সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এস এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে। সঙ্গে আছি আমি মাহবুব আলম। অর্থ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানা সম্ভাবনার কথা, আমরা বলি নানা প্রতিকূলতার কথা। তার এই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় নির্বাচনী দ্বন্দ্ব কোথায়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। আমাদের সাথে আছেন জনাব আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি এনসিপি, এবং আমাদের সাথে আরো আছেন জনাব ফারুক হাসান, মুখপাত্র, গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই। আদিব ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বারবারই বলছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি একটা জাতীয় ইলেকশনের অর্গানাইজ করবেন। তো এদিকে অন দ্য আদার হ্যান্ড আপনারা বলছেন যে আসলে জাতীয় নির্বাচন নয়, বিচারের আগে কোনোভাবে আমরা জাতীয় নির্বাচন এক্সপেক্ট করছি না। আপনারা গণ অধিকার, স্থানীয় সরকার নির্বাচন অথবা গণপরিষদ নির্বাচনের দিকে আপনারা এমফাসাইজ করছেন। আসলে এই যে একটা থ্রি ওয়েজ কনফ্লিকশন, ত্রিমুখী সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা, আসলে অবস্থানটা কোন দিকে শেষ দিকে গড়াবে, আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রথমত বিষয় হচ্ছে, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই প্রধান উপদেষ্টা তিনি তিনটি কথা বলছেন যে একেবারে ন্যূনতম যদি সংস্কার জন্য মিনিমাম 2025 সালে ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, আর মধ্যম পর্যায়ে যদি সংস্কার করতে চায় তাহলে জুন 2026, আর যদি দীর্ঘমেয়াদী করলে তাহলে আরও একটু সময় বেশি লাগবে। এটা কিন্তু তিনি আগেই মোটামুটি একটি রোডম্যাপ দিয়েছেন এবং সেই জন্য প্রায় সংস্কারের জন্য বিশেষ করে যেই সংস্কারগুলো বেশি প্রয়োজন, যেমন নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন, তারপরে আপনার হচ্ছে পুলিশ সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, এরকম মোট গুরুত্বপূর্ণ 6টি সংস্কার কমিশন সাথে সাথেই এসে গঠন করেছেন এবং যেগুলোর সংস্কার প্রতিবেদন এবং প্রস্তাবনাগুলো অলরেডি জমা হয়েছে এবং সম্মিলিতভাবে 6টি সংস্কার কমিশনের প্রধান এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি সহ ডক্টর ইউনূস নিজে চেয়ারম্যান থেকে একটি জাতীয় ঐক্যমত কমিশন করেছেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটার জন্য কিন্তু অলরেডি একটি কমিটি হয়েছে, যেটা জাতীয় ঐক্যমত কমিশন। কিন্তু এখানে যে বিষয়টি ঘটছে দেখেন, এখন যে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় কাজ আগাচ্ছে, এটা কিন্তু সেই পূর্বের শেখ হাসিনার নিয়ম অনুযায়ী এবং সেই একই নিয়মে 2022 সালে যে নির্বাচন কমিশন আইনে যে সে অনুযায়ী কিন্তু আগাচ্ছে। কিন্তু এখন যে নির্বাচন সংস্কার কমিশন যেটা করা হলো, তারা যে প্রস্তাবনা দিল, সেই প্রস্তাবনা দেওয়ার আগে যখন আপনি নির্বাচন প্রক্রিয়া শুরু করেন, তাহলে আপনার এই নির্বাচন সংস্কার কমিশনের আর কি প্রয়োজন থাকে? অর্থাৎ আপনি পরীক্ষা শুরু হয়ে গেল আগে, আপনি পড়াশোনা শুরু করলেন পরীক্ষার পরে, মানে অনেকটা বিষয়টা এরকম কিন্তু ঘটে যাচ্ছে। তো সেই জায়গার থেকে কিন্তু আপনারা কি কোনো টাইম ফ্রেম দিয়েছেন? না, আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম দেই নেই। আমরা সকল বিষয়গুলোতে আপনার জুলাই প্রোক্লেমেশন কিংবা হচ্ছে সেকেন্ড রিপাবলিক, সকল কিছুতে আমরা বলেছিলাম যে সকল রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণী পেশার এবং আন্দোলনের যত স্টেক হোল্ডার আছে, শিক্ষার্থী প্রতিনিধি সহ সকলকে নিয়ে একটা জাতীয় কাউন্সিল হওয়া প্রয়োজন। যেই কাউন্সিলে আমাদের নির্দিষ্ট কোন কোন বিষয়গুলো আমরা অতি দ্রুত সংস্কার করা প্রয়োজন সেইগুলো ঠিক করে ওইখানেই আমাদের ফ্রেমটা ঠিক হবে। আমাদের নির্দিষ্ট পক্ষ থেকে কিন্তু কোনো এক্স্যাক্ট ফ্রেম দেওয়া হয় না। কিন্তু যেহেতু এখানে একটা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের প্রায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা 2000 অধিক মানুষকে শহীদ করেছে, ফলে এই শহীদ যে পরিবারগুলো সদস্যরা আছেন তারা কিন্তু আসলে খুবই ট্রমাটাইজ। তারা কিন্তু নির্বাচন বলেন কিংবা হচ্ছে যত কিছুই বলেন, মানে যার সন্তান হারিয়েছে, যার স্বামী হারিয়েছে, যার পিতা হারিয়েছে, তারা আসলে পরিবারটা ওই জায়গা থেকে আমরা যখন তারা বিচারটাকে বেশি প্রায়োরিটাইজ করছে, তাই তারা বিচারটাকে প্রায়োরিটাইজ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরো দিবে, আমি তার আগে ফারুক ভাই আপনার কাছে আসতে চাই। ফারুক ভাই, উনি যেমনটাই বললো যে সংস্কার নিয়ে আসলে এটা একটা তর্ক বিতর্ক, একটা কথার বাহাস যে চলছে সত্যিকার অর্থে, যে দীর্ঘমেয়াদী সংস্কার চলবে নাকি একটা শর্ট রিফর্ম করে ইলেকশনের দিকে ধাবিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। তো এক্ষেত্রে কিন্তু দেখেন অনেকেই কিন্তু অনেক ধরনের মেসেজ বলছে, যেটাকে বলছে মেনি ম্যান মেনি মেসেজ আমরা পাচ্ছি। হ্যাঁ, অনেকে বলছে যে এটাকে প্রলং করার জন্য, অ্যাকচুয়ালি ইলেকশনটাকে প্রলং করার জন্য এই ধরনের ইস্যু কিছু সামনে নিয়ে আসছে। তো এই বিষয়ে আসলে আপনার পারসেপশন কি, আপনি কি বলবেন? আসলে দেখুন, আফটার
5 আগস্ট অর্থাৎ এই বিপ্লবের পরবর্তী সময় যদি আমরা চিন্তা করি, আসলে নির্বাচন এবং সংস্কার দুটোই আমাদের প্রয়োজন। কোনটা আগে কোনটা পরে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই জায়গায় আমরা শুরুতে বারবার বলেছিলাম যে আসলে কার্যত পক্ষে বাংলাদেশে অনেকবার নির্বাচন হয়েছে, বারবার এদেশের মানুষ খাতা কলমে নির্বাচন পেয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে জনগণের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সেটা কিন্তু কেউই বিনির্মাণ করতে পারে না এই 54 বছরে। তো এই জন্যই আমরা বলেছি যে জনগণের যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই আপনার রিফর্ম লাগবে, সংস্কার লাগবে। এখন প্রশ্নটি কেন এখন জোরে সোরে রাজনৈতিক মহল তথা জনগণের সামনে আসছে যে আসলে নির্বাচনটা দরকার? বিকজ বিপ্লবের 7 মাস অলরেডি পেরিয়ে গেছে। এই 7 মাসে সরকারের পক্ষ থেকে যে ধরনের দৃশ্যমান সংস্কারের অ্যাক্টিভিটিস জনগণের সামনে হাজির করা দরকার, উপস্থাপন করা দরকার, কার্যত পক্ষে সেরকম দৃশ্যমান অ্যাক্টিভিটিস আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না, জনগণ পাচ্ছে না। এই জন্যই জনগণ বলছে যে আপনারা যদি দৃশ্যমান সেই অ্যাক্টিভিটিস দেখাতে না পারেন, কি কি সংস্কার করতে চান, কোন প্রক্রিয়া করতে চান, কত সময়ের মধ্যে করতে চান, এরকম একটা ক্লিয়ার মেসেজ, পরিষ্কার একটা স্টেটমেন্ট বা রোড ম্যাপ যেটাই বলেন, তাহলে জনগণ তো আশ্বস্ত হয়ে আপনাদের উপরে আস্থা রাখবে। আপনারা যদি এরকম একটা ভেইগ একটা একটা স্টেটমেন্ট দিয়ে মনে করে থাকেন বা জনগণকে বোঝানোর চেষ্টা করেন, বা এই জনগণ তো আর ওই মানদাত্তার আমলে জনগণ না। আপনি যদি মনে করে থাকেন হাসিনার শাসন আমলে শেখ হাসিনা জনগণকে যেভাবে বুঝিয়েছে, আপনারা একই কায়দায় জনগণকে বুঝিয়ে ভালিয়ে ওই ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ানির গান শোনাবেন, ওই ঘুম পাড়ানির গান শুনে জনগণ তো ঘুমাবে না। কারণ এই জনগণ তো আসলে এখন 5G গতিতে চলছে, অনেক সোচ্চার। তো সেই জায়গায় আজকে দেখেন এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছে, বিশেষ করে উপদেষ্টা পরিষদে, এর অধিকাংশ, আমি মোটা দাগে বলতে গেলে 95% তারা তাদের প্রিভিয়াস কোনো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই, এবং এদের অধিকাংশ আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ওরা তো সরকারের দায়িত্বে রয়েছেন, ওদের ছাত্র প্রতিনিধি, ওরাও জানে যে এই সরকারের 95% উপদেষ্টার চেয়ারে যারা বসেছেন, এরা বিগত 15 বছরেই হাসিনার দুঃশাসনকালে একটা গায়ে ওদের ফুলের টোকাও লাগে নাই, সামান্যতম আচরও লাগে নাই। এরকম ব্যক্তিরা আজকে এই সরকারের দায়িত্বশীল উপদেষ্টা, এবং এরা যখন উপদেষ্টার চেয়ারে বসেন তখনই কিন্তু আমাদের ওই যে 2000 শহীদ ভাইদের কথা বলা হচ্ছে, ওই শহীদ ভাইদের কলিজায় আঘাত লাগে ছুরির মতন, যে কারা আজকে উপদেষ্টা, কারা দেশ চালাচ্ছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই যদি আমরা বলি, পদে পদে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, তারপরেও গন্ডারের চামড়ায় যেমন বন্দুকের গুলি প্রবেশ করে না, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার গায়ে বোধহয় আমাদের জনগণের এই কথাগুলো লাগে না। এটা আমি বারবার বলার চেষ্টা করি। তারাও এখন আমাদের আরিফুল ইসলাম আদিব যেটি বলার চেষ্টা করেছেন যে পরীক্ষার পরে আমি যদি পড়াশোনা শুরু করি তাহলে হবে না। আরে ভাই, তোমাকে পড়াশোনার জন্য তো টাইম দেওয়া হয়েছে, আপনাকে স্টাডির জন্য টাইম দেওয়া হয়েছে। পরীক্ষার শিডিউল ঘোষণা হয় কিন্তু 3 মাস আগে, যে আগামী মাসের অমুক তারিখে পরীক্ষা শুরু হবে, এটা কিন্তু শিক্ষা বোর্ড 3 মাস আগেই ঘোষণা দেয়। এখন আপনি সময় পাওয়া সত্ত্বেও পড়াশোনা যদি না করেন, তাহলে এই দায়কার? দায়িত্ব এই পরীক্ষা শিক্ষা বোর্ডের না বা শিক্ষকের না, দায়িত্ব আপনার। আর আপনি স্টাডি করেন নাই, পড়াশোনা করেন নাই। এখন যদি আপনি ফেইল করেন, পাস না করতে পারেন, এই লায়াবিলিটি শিক্ষক কিংবা শিক্ষা বোর্ড নেবে না। তো ঠিক সেই জায়গায় জনগণ সময় দিয়েছে। জনগণ আপনার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমাদের রাজনীতি দলগুলো আমাদের ইতিহাস থেকে আমরা যেটা দেখছি যে শুরুতেই আমাদের কিন্তু ঐক্যের বাস্তাটা খুব বেশি জড়ালোভাবে বাঁচতে থাকে, কিন্তু ইন্ড অফ দ্য ডেতে গিয়ে কিন্তু আমাদের ঐক্যের বাঁচতে শুরু করে, আমরা এক জায়গায় আসতে পারি না। তাতে হয় কি, আমাদের যে উদ্বুত্থানের যে স্পিরিট, আমাদের যে চেতনা, আমাদের যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন, এটা ঘটাতে আমরা বারবারই কিন্তু ব্যর্থ হয়েছি। আমাদের 71 পরবর্তী বলেন, আমাদের 90 পরবর্তী বলেন, এবং 2024 পরবর্তী আমাদের কি হবে, আমরা কিন্তু শঙ্কিত সত্যিকার অর্থে। ফারুক ভাই, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে আমাকে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যেতে হচ্ছে একটি বিরতিতে, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসলাম আবারও বিরতির পরে মদিনা হোমস অগ্রগতির পথে অনুষ্ঠানে। আমি কথা বলছিলাম ফারুক ভাইয়ের সাথে। ফারুক ভাই, আপনার সাথে যেই টপিকস নিয়ে কথা বলছিলাম, যে আসলে ঐক্য অনৈক্যের যে আমাদের সবসময় একটা আমরা কনফিউশনের মধ্যে থাকি, আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে থাকি, আমরা একটা থ্রেটের মধ্যে থাকি, রাজনীতিক দলগুলো শুরু থেকে আমাদের জনগণ পর্যন্ত। এতে কিন্তু যে কাদা ছড়াছড়ি রাজনীতি আমাদের দেশে যে যে হচ্ছে, এতে কিন্তু জনগণ সাফার করছে। রাজনীতি দলগুলো কিন্তু তারা কোনো না কোনো ভাবে বেঁচে যাচ্ছে। এই কাদাগুলো কিন্তু জনগণের দুই গালে এসে পড়ছে, জনগণ মাস্ট মোর সাফারার। তো আপনি আসলে এগুলো থেকে আমরা ঐক্যের যে বিষয়টা বলেন, আসলে আমরা এই বিপ্লব পরবর্তী সময়ে যদি চিন্তা করি, এই ঐক্যের বিষয়ে আসলে আমি 2 লাইন থেকে এই জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি।
ফার্স্ট অফ অল, যেহেতু আমরা এই বিপ্লব ঘটিয়েছি, এদেশের আপামর ছাত্র জনতা রাজনৈতিক দল সবার সম্মিলনে এই বিপ্লব হয়েছে। তো এই বিপ্লব পরবর্তী সময়ে আমরা যদি রাজনৈতিক দলগুলোর দিকে চিন্তা করি, তাহলে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় রাজনৈতিক দল বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আমাদের প্রত্যাশা ছিল যে বাংলাদেশের প্রথম আপনার প্রধানতম এবং বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপির কাঁধে এই দায়টা বা দায়িত্বভারটা অনেক বেশি বর্তায়। কেন? বিএনপি যেহেতু এই মুহূর্তে মানে বিপ্লবের পরের কথা বলছি, যে 1 নম্বর রাজনৈতিক দল, সুতরাং তাদের উচিত ছিল বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা ইউনিটি বজায় রাখা এবং এটাকে ধরে রাখা। কতদিন পর্যন্ত? আফটার ইলেকশন। আমরা এটা বিএনপিকেও বলেছি, জামাত ইসলামকে বলেছি যে অন্তত পক্ষে নির্বাচনের শিডিউল ডিসইউনিটি কিভাবে আমি হচ্ছে শেষ মানে করি, আমি আসছি। আপনারা অন্তত আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই ইউনিটি যে কোনো মূল্যে বজায় রাখতে হবে, অ্যাট এনি কস্ট। বিকজ আমাদের মধ্যে যদি ডিসফাংশনাল কোনো এরকম পরিস্থিতি তৈরি হয়, আমাদের ইউনিটির মধ্যে কোনো বিচ্ছেদ ঘটে বা কোনো দূরত্ব তৈরি হয়, তাহলে এখানে ফ্যাসিবাদ আবার জেগে বসবে। আমাদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা আবার এখানে ইন করবে। তো এই সুযোগটা আমরা যাতে কোনোভাবে না দেই, এই সুযোগটা না দেওয়ার জন্য বিএনপিকে সবচাইতে বেশি দায়িত্ব নিতে হবে। বিকজ বিএনপি সবচাইতে বড় শক্তি। এখন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি, গ্রামে যে মাতব্বর থাকে বা বড় বা ধনী কোনো ব্যক্তি থাকে, সে যদি ইউনিটি নিয়ে বলছিলেন, আমি তার আগে ইউনিটি নিয়ে আমি আদিব ভাইয়ের কাছে শুনতে চাই। আদিব ভাই, দেখেন বিএনপি এবং এনসিপির মধ্যে যে এখন আমরা দৃশ্যমান যে কথার বাহাসগুলো দেখতে পাচ্ছি, যে তর্ক বিতর্কগুলো দেখতে পাচ্ছি, যে দৃশ্যমান কনফ্লিকশনের একটা জায়গা ক্রিয়েট করেছে, আসলে এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি? আমরা যদি মিনিমাইজ করতে না পারি, সত্যিকার অর্থে আমাদের 24-এর যে স্পিরিট, সেই জায়গাটাতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা কি সত্যিকার অর্থে বাস্তবায়ন করতে পারবো কিনা? তো আপনার পারসেপশন কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ইংরেজিতে একটি কিন্তু কথা বলে যে এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম পারফেক্ট। সেক্ষেত্রে কিন্তু বিএনপি অবশ্যই রাজনীতির মহলে, মাঠে অনেক বেশি এক্সপিরিয়েন্স কিছুটা আপনাদের থেকে, অফকোর্স এটা বলতেই হয়। তো সেই জায়গা থেকে আপনারা এই জিনিসগুলোকে কিভাবে বিশ্লেষণ নিচ্ছেন? দেখেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ন্যূনতম সংস্কারের জন্য যে শিডিউল দরকার, এবং সেটার জন্য অলরেডি কমিটি হয়েছে এবং হচ্ছে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন তাদেরকে নিয়ে একটা মিটিংও অলরেডি হয়েছে সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে। আমাদের ফারুক ভাই, তাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের যে এবং সেখানে কিন্তু উপদেষ্টা বলেছে যে আমাদের কাছে এই প্রস্তাবগুলো আছে, সেই প্রস্তাবগুলো ইতিমধ্যে আবার রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে এবং তারা সেখানে তাদের মতামতগুলো দিয়ে আর তাদেরকে হচ্ছে আপনার পৌঁছায় দিবে। তো এই যে ধরেন একটি কাজ, এটা তো একটা জাতীয় পর্যায়ে আপনি যখন একটা কমিশন করেন, একটা কমিশনে ধরেন 10 জন সদস্য থাকে, সেই 10 জন সিলেক্ট করতে হয় প্রথমে। সেই 10 জন পরবর্তী 90 দিন মিনিমাম সময় পায়। 90 দিন পাওয়ার পরে তারা প্রতিবেদনটা জমা দেয়। আবার ধরেন এই যে একটা কমিটি করলো, তো এইটুকু তর্ক আসলে আমরা দেখতেছি না তারা মানে সইতে চাইতেছে। কারণ একটা ন্যূনতম যে ধরেন আপনি মুখে বলতেছেন যে হ্যাঁ আমি ন্যূনতম সংস্কার চাই, যতটুকু একান্ত দরকার, কিন্তু আবার একই সাথে আপনি আর যে সাংগঠনিক যে কর্মসূচি, সাংগঠনিকভাবে যে বক্তব্য, সেটা কিন্তু আবার এই বক্তব্যের সাথে কিন্তু মিলতেছে না। ফলে এটার একটা আবার জটিলতা তৈরি করছে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আপনার এক থাকার বিষয়, যে জাতীয়ভাবে আমাদেরকে সবার এক থাকা। দেখেন এই অভ্যুত্থানের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড বলেন, স্টেক হোল্ডার বলেন, সেটা হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদের জীবন দিয়েছে, জীবনের উপরে তার কোনো আপনার প্রতিদান হয় নাই, জীবনের উপরে কোনো উৎসর্গ নাই। সেখানে আবু সাইদ হচ্ছেন এই আন্দোলনের সবচেয়ে প্রথম আইকনিক। আবু সাইদ বলেন, শহীদ ওয়াসিম বলেন, শান্ত বলেন, মুগ্ধ, সবাই। কিন্তু এখানে যারা শহীদ হয়েছে এরা কিন্তু কারো দলীয় ব্যানারে হয় না, কোনো দলের ডাকে হয় না, কোনো দলের প্রয়োজনে হয় না, হয়েছে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে হয়েছে। কিন্তু আমরা দেখছি কি নির্বাচন পরবর্তী সময় বিএনপি প্রথমে এসে তাদের শহীদ তালিকা প্রকাশ করলো, যে তাদের শহীদ সংখ্যা কতজন। প্রথমে দেখলাম তারা 227 জনের একটা তালিকা প্রকাশ করলো, এরপরে সেই সংখ্যা এসে তারা 428 আসলো। এরপরে আবার আমরা দেখলাম নিউজ হলে যে 428-এর মধ্যে তারা এমন অনেকের শহীদ তালিকা দিছে যার বাবা হয়তো বিএনপির সমর্থক ছিল, ছেলে মারা গেছে, ছেলেকে হচ্ছে বিএনপি পরিবারের সদস্য। কিন্তু আমরা রাজনীতিতে দেখি প্রত্যেক মানুষের একটা স্বতন্ত্র রাজনৈতিক চেতনা আছে। বাবা অনেক সময় বিএনপি করলে ছেলে আওয়ামী লীগও করে, ছেলে আবার বাবা আওয়ামী লীগ করলে, মানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্টেরই তো যে ছিল শ্রাবণ ভাই, তার বাবাই তো আওয়ামী লীগের ছিল, তিনি কিন্তু জাতীয় ছাত্র দলের সভাপতি হয়েছে। তাহলে এখন এইরকম ধরে কি করছে যে একটা শহীদ সংখ্যা প্রকাশ করা, ফলে যেটা হচ্ছে এই যে শহীদদের যেহেতু সে তাদেরকে দলীয় হিসাবে ওন করছে,
27 জনে, বাকি যে ধরেন 800 বা 1000 1500 যে শহীদ ছিল তাদেরকে তো তাহলে কি ওন করলো না? তখন কি হলো, আপনি শহীদদের ভিতরে যখন ডিভাইডেড ঘটায় দিলেন যে আমার দলীয় শহীদ এ দলীয়, তখন আপনার প্রোগ্রাম বক্তব্য সবগুলা থেকে আপনার দলীয় শহীদদেরই অবদানগুলা হচ্ছে, তাদেরকে স্মরণ করা হচ্ছে। তখন যেটা হয় যে পুরো অভ্যুত্থানের যে একটি ঐক্যতান থাকে, যে এরা সকল দল মত নির্বিশেষে ঊর্ধ্বে সবার সম্মানজনক, সেই জায়গাটা কিন্তু একটা বিভাজনটা শুরু হয়। এরপরে আপনি বলবেন যে তারা ইতিমধ্যে অলরেডি বলছে যে ডিসেম্বরের দিকে হচ্ছে আপনার নির্বাচন দিতে পারবে, কিন্তু তারা কি করলো যে না ডিসেম্বর না, আরো এগিয়ে এনে জুনে। আচ্ছা যাই হোক, এই জায়গাটাতে একটা কনফিউশনের জায়গা তৈরি হচ্ছে, এটা আমরা বুঝছি। ফারুক ভাই, আপনার কাছে যেটা জানতে চাই যে উনি যেটা বললেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের ব্যানারে আপনার যেতে সকল রাজনৈতিক দলের একটা সমবেত মেলা তৈরি হয়েছিল, সমঝোতা বা একটা ডায়লগ হয়েছিল, সেখানে থেকে কি আপনার মনে হয় যে কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব যেগুলো জমা দিয়েছে সেগুলো সকল স্তরের জনগণের তারা প্রত্যাশা পূরণ করতে পারবে আমরা, এবং সবকিছু মিলে আমরা একটা জায়গাতে আসতে পারবো? আপনার বিশ্লেষণ কি? ধন্যবাদ। দেখুন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এটা আসলে মনে করেন যে আপনি 1 মাস 2 মাস 1 বছর 5 বছর, বিষয়টা আসলে সেটা তো বটেই, স্ট্যাটিক কোনো, বাট আপনি তো দেখেছেন প্রস্তাবগুলো, ওখান থেকে আপনার কি মনে হয়? ওই পয়েন্টে আসবো। তো সংস্কার যেহেতু চলমান প্রক্রিয়া এবং এই সংস্কারের অনেকগুলো ফেজ আছে, শর্ট টাইম, মিড টাইম, লং টাইম, হ্যাঁ, আপনি কোন ফেজে কতটুকু সংস্কার চান এটা আলোচনা হতে পারে। এখন প্রশ্নটি হচ্ছে মানে কোন কোন জায়গায় আসলে সংস্কার হতে পারে। যেমন ধরেন আপনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করবেন, এখন আপনি যদি বলেন যে না ভাই গ্রেপ্তারের আগে আমাদের সংস্কার করতে হবে, কি সংস্কার করতে হবে? মানে গ্রেপ্তারের আগে কি সংস্কারের কোনো প্রয়োজন আছে যে আপনি সন্ত্রাসী, ভোটচোর, ডাকাত, পাচারকারী এদেরকে গ্রেপ্তার করবেন, পাকড়াও করবেন, তার আগে তো সংস্কারের প্রয়োজন নেই। এখন আপনি যদি কি সংস্কার, আমি আসবো ভাইজান, যেহেতু এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা ভিন্ন পরিস্থিতির মাধ্যমে তারা চেয়ারে বসছেন, তাদেরকে আমরা নিয়ে আসছি, তাদের কাজে অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি। সেই জায়গায় আমরা বলেছি যে সংস্কারের যে জায়গাটা, সেটা সংস্কার চলমান থাকুক, চলতে থাকবে, কিন্তু ইন দ্য মিন টাইম আপনার আদার্স যে কাজগুলো, এগুলো আপনার সেই দুর্বার গতিতে আপনাকে ত্বরান্বিত করতে হবে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত মানে দুর্বল এবং নাজুক একটা অবস্থার মধ্যে, নানান জায়গায় নানান রকম মানে উদ্ভব একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এগুলোকে আপনাদের কন্ট্রোল করতে হবে, এগুলোকে আপনাদের ধরতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এদেরকে ধরা, এই যে ধরবে যারা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে প্রশ্ন। আপনি ধরেন একদিকে সংস্কারের কথা বলছেন, আরেকদিকে আওয়ামী দোসরদের আপনি প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাচ্ছেন। যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষক, আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিল, তাদেরকে আপনি উপদেষ্টা বানাচ্ছেন, তাদেরকে আপনি বড় বড় চেয়ারে প্রমোশন দিচ্ছেন, দায়িত্ব দিচ্ছেন। একটা কনফ্লিক্ট, একটা ইস্যু, এই জায়গায় আমরা একমত হতে পারছি না কেন আসলে? না, এখানে একমত আমরা হওয়ার চেষ্টা করছি। এখন তাদের জায়গা থেকে যারা চেয়ারে আছে, ধরেন আপনি হচ্ছেন আজকের এই টকশোর মানে স্টিয়ারিং আপনার হাতে, আপনি নিয়ন্ত্রক, আপনি যেভাবে আপনি এটাকে মানে পরিচালনা করার আপনার যে টেকনিক, আপনি আবার টেকনিক ফলো করে পরিচালনা করবেন। আপনি যদি বলেন যে ভাই আপনার যে যার মতো বক্তব্য দিতে থাকেন, তাহলে তো এটা টকশো হবে না। আমি আমার মতো বলতে থাকবো, আমার সহ আলোচক সে তার মতো বলতে থাকবে। সুতরাং আজকে এই সরকার ব্যবস্থার নিয়ন্ত্রক কি? প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ। সুতরাং তারা যদি সঠিকভাবে ফাংশন না করতে পারে, তাহলে এই লায়াবিলিটিটা জনগণের তো না, তাদের। আজকে উপদেষ্টা পরিষদে এই আওয়ামী যারা পৃষ্ঠপোষক ছিল, সুবিধাভোগী ছিল, তারা কিভাবে আমি আদিব ভাইয়ের কাছে যাব। সচিবালয়ের কথা বলেন, সচিবালয়ে 95% চেয়ারে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত সচিবরা বসা। তো এটা টেক ইনিশিয়েটিভ, উই শুড টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট। হ্যাঁ, এই ইনিশিয়েটিভ নিবে কি আমি? রাজনৈতিক দলগুলো নিবে? নো, নেবে তো সরকার। তাহলে সরকার নিচ্ছে না কেন? আজকে পুলিশ বাহিনীতে এই সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি নিজেই বলেছেন, 80% পুলিশ বাহিনীর সদস্যের হৃদয়ে নাকি ছাত্রলীগ। এটা কে বলছেন? এই সরকারের একজন উপদেষ্টা। তাহলে আপনি যদি জেনে বুঝেই বলে থাকেন, তাহলে এই যে 80% পুলিশ সদস্য ছাত্রলীগের, ডেফিনেটলি আমরা শেষ করব অনুষ্ঠান। আদিব ভাই আপনার কাছে শেষ করতে চাই, আমাদের ঘড়ি কাটা তারা দিচ্ছে, খুব শর্টকাটে বলতে হবে। অনেকেই বলছে যে আসলে নির্বাচন পেছাতেই নাকি নাহিদ ইসলাম রাজনৈতিক মাঠে পা দিয়েছেন, তো তেমনটাই কি আসল চিত্রটা কি? না, নির্বাচন পেছাবে কেন? এখানে নাহিদ ইসলাম অভ্যুত্থানের অগ্রনায়ক ছিলেন এবং তার 3রা আগস্ট তিনি শহীদ মিনার থেকে যে 1 দফার ঘোষণা দিয়েছেন, আমরা এর পূর্বেও 1 দফার ঘোষণা শুনেছিলাম, কিন্তু সেই ডাকে জনগণ কতটুকু সাড়া দিয়েছে কিংবা শেখ হাসিনার ফ্যাসিস্টের বিরুদ্ধে কতটুকু রাজপথে সোচ্চার হতে পারছে সেটা সবাই সাক্ষী। ফলে এখন রাজনীতির মাঠে আসার পরেই আপনার পুরনো সেই রাজনৈতিক সংস্কৃতি, আমরা যেটা দেখে থাকি যে পূর্বের আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, যে আপনার কোনো যৌক্তিকতা নাই, কোনো বিষয় নেই, শুধু বিরোধিতা করার স্বার্থে
শুধু হচ্ছে রাজনৈতিক বিতর্ক করা। blaming টাই চলছে আমাদের, কেসটা right? যদি আমরা এখন সিনিয়র রাজনীতিবিদদের থেকে আমরা আশা করছিলাম যে অভ্যুত্থানের পরে অন্তত রাজনৈতিক সংস্কৃতি কিছুটা চেঞ্জ হবে, দলগুলোর ভিতরে গণতান্ত্রিক চর্চা শুরু হবে এবং হচ্ছে রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি প্রতিহিংসা পরা না হয়ে রাজনৈতিক শিষ্টাচারগুলো পূর্ণ করবে। কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখি যে বিদ্যমান, কারণ তারা তো আমাদের সিনিয়র রাজনীতিবিদ, তারা এখানে 30-40 বছর ধরে রাজনীতি করছেন, তারা যদি তাদের পুরনো চর্চাটা এখানে শুরু করেন তাহলে আমাদেরও কি করবে, বাধ্য করে ওই একই পথে তারা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্যই হেলদি কম্পিটিশনের মধ্য দিয়ে আমরা সুস্থ ধারার রাজনীতিকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের দেশে, এবং আমাদের সকল নাগরিক যেন আমরা সত্যিকার অর্থে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা বলছি সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।